জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2022 সালের পরীক্ষার্থীদের অর্থনীতি বিভাগের আসলে সাজেশন তোমরা আজকে পাবে। তো এখানে একটা কথা বলে নেই, তোমরা তোমাদের যাদের আসলে পরীক্ষার্থী যারা 2022 সালের পরীক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষের, তোমাদের আসলে কোন বিভাগের কি বিষয়ে সাজেশন লাগবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে অবশ্য পরবর্তীতে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে থাকবে ইসলামী অর্থনীতির খ এবং গ বিভাগের সাজেশন। এখানে ক বিভাগের কি পড়তে হবে সেটা সবার শেষে বলে দিব। তো আসলে প্রথমেই যেটা বলি সেটা যে তোমাদের পরীক্ষার রুটিন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা আসলে সাজেশন পেতে ইচ্ছুক বা সাজেশন প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই বিভাগ ডিপার্টমেন্ট উল্লেখ করে এবং কোন বিষয়ে সাজেশন লাগবে সেটা উল্লেখ করে। তো শুরু করি প্রথমে। আর এখানে আরেকটা কথা বলি, সেটা যে প্রথম অধ্যায় ভিত্তিক দেওয়া নাই, এখানে 1 2 3 4 এরকম অধ্যায় ভিত্তিক বা সিরিয়াল বাই সিরিয়ালে, মানে প্রথম অধ্যায়ের থেকে শুরু, তারপর আসলে আস্তে আস্তে একদম শেষের অধ্যায়ের দিকে চলে যাচ্ছে। তো এটা পরবর্তীতে পরীক্ষা সহ যে কোনো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কেননা আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো মূল ভিডিও শুরু করি। তো এখানে প্রথমে যেই প্রশ্নটা আছে সেটা প্রথম অধ্যায়ের। আর এখানে তো বলছি খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন থাকবে, শেষে ক বিভাগেরটা বলে দিব। তো এখানে ইসলামী অর্থনীতি বলতে কি বুঝো, ওই যে ধারাবাহিকভাবে যেটা সেটা এখানে 1 2 3 অধ্যায়ের এটা। তো প্রথমে ধারাবাহিকভাবে থাকবে ইসলামী অর্থনীতির মূল বিষয়সমূহ কি কি ব্যাখ্যা করো, বা প্রশ্ন কিন্তু অথবাও থাকে। তো সেই বিষয়ে তোমরা অথবা প্রশ্নগুলো একটু দেখে রাখবে যারা ভালো করতে চাও। তাহলে মুসলিম 2 নাম্বার, মুসলিম দেশে ইসলামিক অর্থনৈতিক পাঠের গুরুত্ব আলোচনা করো। তারপর ইসলামিক অর্থনীতি ধনতান্ত্রিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি, এইটা বলতে হবে। তারপর 4 নাম্বার, অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে কোরআন ও হাদিসের শিক্ষা আলোচনা করো। তো এইটা কোরআন ও হাদিসের শিক্ষা আলোচনা করতে হবে অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে। তারপর 5 নাম্বার মজুরি কি। তারপর 6 নাম্বার, ইসলামী অর্থনীতিতে শ্রমিকের মজুরি নির্ধারণ পদ্ধতি আলোচনা করো, মানে ইসলামী অর্থনীতিতে শ্রমিকের মজুরি কিভাবে নির্ধারণ করতে হবে সেটা আলোচনা করতে হবে। তারপর 7 নাম্বার, ইসলামী চাহিদা ও যোগান রেখার স্বরূপ বর্ণনা করো। তারপর 8 নাম্বার, ইসলামী উত্তরাধিকারী আইন সম্পর্কে লিখো, এর সম্পর্কে লিখতে হবে। খ বিভাগে আসলে সংক্ষেপে এবং গতে আসলে বেশি করে লিখতে হবে। ইসলামী ভোগ অপেক্ষক বলতে কি বুঝো। তারপর 10 নাম্বার, আল্লাহর রাস্তায় ব্যয় কথাটি বা ধারণাটি ব্যাখ্যা করো বা কথাটি ব্যাখ্যা করো, এভাবে লিখতে হবে। তারপর পার্থিব ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয়ের মধ্যে পার্থক্য লিখতে হবে। মুনাফা ও সুদের মধ্যে পার্থক্য লিখতে হবে, এটা 12 নাম্বার। তারপর বাংলাদেশের সুদবিহীন অর্থনীতি প্রতিষ্ঠার পূর্ব শর্ত সমূহ কি কি, এটা ব্যাখ্যা করতে হবে বা আলোচনা করতে হবে। তারপর 14 নাম্বার, বা ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রক্রিয়া বর্ণনা করো। তারপর 15 নাম্বার, ইসলামী সাধারণ বাজার কি, মানে ইসলামিক সাধারণ বাজার কি, এইটা ব্যাখ্যা করতে হবে বিস্তারিত। তারপর 16 নাম্বার, মুসলিম বিশ্বে ইসলামী সাধারণ বাজার গড়ে তোলার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা আলোচনা করো। তো মুসলিম বিশ্বে আসলে ইসলামিক সাধারণ বাজার গড়ে তোলার আলোচনা, সম্ভাবনা, প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে। 17 নাম্বার, বিশ্বায়নের সংজ্ঞা দাও। 18 নাম্বার, দরিদ্র বিমোচনের জাকাতের ভূমিকা বর্ণনা করো। 19 নাম্বার, জাকাত ও করের মধ্যে পার্থক্য করো। তারপর 20 নাম্বার, বায়তুল মাল ও আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য করো। বায়তুল মাল ও আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য করতে হবে। তারপর ইসলামিক অর্থনীতিতে আয় ও সম্পদের পূর্ণ বন্টন কি, ব্যাখ্যা করো। তারপর 22 নাম্বার, ইসলামিক রাষ্ট্রের সরকারি আয়ের উৎসসমূহ কি কি, ইসলামিক রাষ্ট্রে সরকারি আয়ের উৎসসমূহ কি কি। তারপর 23 নাম্বার, ইসলামী অর্থনীতিতে রাজস্ব নীতির উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। তারপর 24 নাম্বার, ওরস সবসময় জাকাত, কিন্তু জাকাত সবসময় ওসর নয়, এখানে ওসর বলছে, সবসময় হতো, তো এইটা আসলে মিস্টেক হয়েছে টাইপিং। তো সেই ক্ষেত্রে ওসর সবসময় জাকাত, কিন্তু জাকাত সবসময় ওসর নয়, কথাটির ব্যাখ্যা করতে হবে। তারপর 25
নাম্বার ইসলামী দৃষ্টিতে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা তুলে ধরো। কল্যাণ রাষ্ট্রের রূপরেখা তুলে ধরো বা আলোচনা করো। তারপর কি উপায়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারে ব্যাখ্যা করো, মানে কি উপায়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা যাবে। তারপর 27 ইসলামে নারীর সামাজিক ও অর্থনৈতিক অধিকার সমূহ আলোচনা করো। তারপর 28 নাম্বার ইসলামিক অর্থনৈতিক চিন্তাধারায় আবু ইউসুফের অবদান বর্ণনা করো। এখানে আবু ইউসুফ কি বলছে সেই অবদানটা বর্ণনা করতে হবে। তো পরবর্তীতে বলি ক বিভাগের ক্ষেত্রে ক বিভাগের পরপর কয়েকটা সালের আসলে পড়তে হবে। ক বিভাগের বিগত 5-6 বছরের প্রশ্ন আসলে পড়লেই ক বিভাগের তোমরা সব কিছু আসলে কমন পাবে। তো সেখানে বলি যে বিগত 5-6 বছরের যে ক বিভাগের যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো পড়লেই তোমরা আশা করা যায় কমন পাবে। তো পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।